মানে কার বিচার হবে, কাকে জেলে নেওয়া হবে, আর কাদেরকে সেনাপ্রধান সেনা সদর দফতরে রেখে সীমান্ত পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেবেন, সেই ঘটনাগুলো তার মানে কি সেনাপ্রধান নিজেই দেখছেন, নাকি দেখছে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, তারা কি ধরনের কাজে এখন ব্যস্ত? এই অ্যাপ্রুভালগুলো, এই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনূস কি ভূমিকা রাখছেন? যে হাসনাত আব্দুল্লাহ শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলন ডেকে বসেছেন। হাসনাত আব্দুল্লাহ সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের খবর পাবার পরপরই বৃহস্পতিবার সকালে স্ট্যাটাস দিয়ে বসলেন যে শুধু নাকি এই মাসেই, অর্থাৎ এই চলতি মে মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত 23টা মিটিং করেছে। লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না। মে মাসের গিয়েছে মাত্র 8 দিন, যেদিন হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিচ্ছেন 8 দিনের 8ম দিন মাত্র শুরু হতে যাচ্ছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলছেন ভারতের হাই কমিশন আর গোয়েন্দা সংস্থার সঙ্গে সামরিক, বেসামরিক, সরকারি, বেসরকারি পর্যায়ে নাকি 23টা মিটিং হয়ে গেছে। কিভাবে জানি যত চক্রান্ত রাষ্ট্রে ঘটছে সব খবর গিয়ে পৌঁছায় এই হাসনাত আব্দুল্লাহর কাছে। কিন্তু যত এসব চক্রান্তের নানা রকম নীল নকশা কথা বলে বা ষড়যন্ত্র থিওরি দিয়ে আব্দুল হামিদের দেশত্যাগকে ব্যাখ্যা করার চেষ্টা করা হোক না কেন, কিন্তু সাবেক রাষ্ট্রপতি কি একটা ঝরাপাতা, মশা বা মাছি, যিনি হঠাৎ করে দরজার ফাঁক গলে কিংবা জানালার কোনো কুঠুরি গলে বেরিয়ে গেলেন? আসলে তো তা নয়। সাবেক রাষ্ট্রপতির একটা লাল পাসপোর্ট আছে, সাবেক রাষ্ট্রপতি হিসেবেই সেটা আছে, এবং লাল পাসপোর্টধারীরা যখন কোথাও যান তখন তাদের নানা রকম সরকারি ক্লিয়ারেন্স, গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। তাহলে সাবেক রাষ্ট্রপতি যে থাই এয়ারওয়েজের বিমানে করে ব্যাংকক যাচ্ছেন, সে খবর কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ছিল? স্বরাষ্ট্র উপদেষ্টা দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে কিছু নেতা কর্মী ছাত্র জনতা তাকে ঘিরে ধরলে, কিভাবে আব্দুল হামিদ বেরিয়ে গেলেন এই বিষয়ে ক্ষোভ জানিয়ে ঘিরে ধরলে তিনি বলেছেন তিনি কিছু জানতেন না, তবে যদি অপরাধীদের তিনি ধরতে না পারেন, মানে যারা নাকি আব্দুল হামিদকে বেরিয়ে যেতে সহায়তা করেছে তাদের যদি তিনি ধরতে না পারেন তাহলে নাকি তিনি চলে যাবেন। এখন ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিরাট কার্যকরী কোনো ব্যক্তি বা সব দিকে উনার খুব নজর আছে, এই 8-9 মাসে এমন কোনো কিছু ভাবার আমাদের কোনো কারণ নাই। কাজেই আমরাও বুঝি যে স্বরাষ্ট্র উপদেষ্টার ওপরেও যেসব উপদেষ্টারা আছেন, কিংবা এই উপদেষ্টা মণ্ডলীর ওপরেও, মানে সরকারের ওপরেও যে সরকার আছে, সেই সরকার হয়তোবা নির্দেশ দিয়েছে বা সবুজ সংকেত দিয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বেরিয়ে যেতে। না হলে 9 মাস ধরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিরাপদে আছেন। তার ছেলে তার আসনেই কিশোরগঞ্জে উপনির্বাচন করে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার মানে ছেলে, যেই ছেলে এবং শ্যালক সহ তিনি বেরিয়েছেন, তার মধ্যে তার ছেলেটিও আওয়ামী লীগের সাবেক এমপি। এতদিন কোথায় ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এখন জানতে পারছি, তিনি ছিলেন সেনানিবাসের ভেতরে, ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে তার কেনা একটা ফ্ল্যাট ছিল, এবং সেই ফ্ল্যাটেই রাষ্ট্রপতি থাকতেন তার ছেলে এবং পরিবার সহ। তাহলে সেনানিবাসের ভেতরে তো কোনো গোপন আস্তানায় গিয়ে, কোনো গর্তে গিয়ে তো লুকিয়েছিলেন না সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যে সেই গর্ত থেকে হঠাৎ উঠে তিনি প্লেনে চেপে বসলেন। দেখেন, এখন যেসব খবর পাওয়া যাচ্ছে শুধুমাত্র লাল পাসপোর্ট নিয়েই থাইল্যান্ডের বিমানে উঠেছেন সাবেক রাষ্ট্রপতি, শুধু তো তাই নয়, তিনি ভিভিআইপি লাউঞ্জ ব্যবহার করেছেন। আপনি আমি জানি বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ আমরা কোনোদিন যাইওনি, দেখাও পাইনি, কারণ এই লাউঞ্জে ঢুকতেও, ভিভিআইপি লাউঞ্জে ঢুকতেও সরকারের গোয়েন্দা সংস্থা, সরকারি কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন প্রয়োজন হয়। তাহলে সেই লাউঞ্জে গিয়ে একজন সাবেক রাষ্ট্রপতি তার সাবেক এমপি ছেলে এবং শ্যালক নিয়ে বিদেশ যাত্রার উদ্দেশ্যে বসলেন,
কিন্তু কেউ কোনো খবর পেল না। এই যে হাসনাত আব্দুল্লাহ, আমরা গত কয়েক মাস আগের স্ট্যাটাসে জানলাম, যেখানে তিনি প্রথম বললেন যে সেনাবাহিনী নাকি ভীষণভাবে জড়িত এই নানা রকম আতাত করে একটা রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে আসতে, সেনাপ্রধান একদম সেই প্রস্তাব তাদেরকে দিয়েছেন। সেখানে আমরা জানলাম হাসনাত আর সার্জিস প্রায়ই সেনা সদরে যান, সেনাপ্রধানের সঙ্গে ব্যক্তিগত আলাপ করেন, কারণ তারা নাকি তার ছেলের মতো। এখন তাদের বাবার মতো যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তত্ত্বাবধানে থাকা একদম ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরেই যে সাবেক রাষ্ট্রপতি ছিলেন, এবং সেই ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েই তিনি যে সরকারি সব প্রোটোকল নিয়ে বিমানে গিয়ে উঠলেন, এটা নিয়ে পরের দিন ভারতের হাই কমিশন আর ভারতের গোয়েন্দা সংস্থা সামরিক বেসামরিক নানা জায়গায় মিটিং করছে বলে একটা ষড়যন্ত্র তত্ত্ব হাজির করার তো কোনো দরকার নেই। প্রথম থেকে কি হচ্ছে দেখুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে 5ই আগস্ট ভারতে গেলেন, তিনি কিভাবে ভারতে গেলেন? তিনিও তো সম্পূর্ণ প্রোটোকল নিয়ে গেছেন। বাংলাদেশের সামরিক বাহিনীর হেলিকপ্টার, বাংলাদেশের সেনাপ্রধান ফোন করেছেন ভারতের সেনাপ্রধানকে, দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত চলে যাবেন। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশের সামরিক বাহিনীর বিমানে করে কিন্তু তিনি সীমান্ত পাড়ি দিয়েছেন। ঠিক যেমন সাবেক রাষ্ট্রপতি সকল প্রোটোকল নিয়ে থাই এয়ারওয়েজের বিমানে গিয়ে উঠেছেন, বিজনেস ক্লাসে উঠেছেন। কাজেই কোনো গর্ত থেকে বেরিয়ে মুখ লুকিয়ে কোনোভাবে সাঁতরে কাদা পার হয়ে সীমান্ত পাড়ি দিয়ে ফেলেছেন তিনি, এমনভাবে জিনিসটাকে বর্ণনা করার কোনো কারণ নেই। আর এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী ব্যক্তিদের ধরবো বলার পর থেকে ইমিগ্রেশন অফিসার কিংবা কিশোরগঞ্জ জেলায় যে থানায় এই রাষ্ট্রপতির নামে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে হত্যা মামলা হয়েছে, সেই থানার তদন্তকারী কর্মকর্তা এদেরকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে, নানা রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি এটা একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। আমার মনে বরং প্রশ্ন, মানে এসব নাটকীয় স্ট্যাটাস হাসনাত আব্দুল্লাহ না দিয়ে, কারণ ধরুন ভারতীয় হাইকমিশন, ভারতের গোয়েন্দা সংস্থা সামরিক বেসামরিক বিভিন্ন পর্যায়ে 23টা বৈঠক করে ফেলেছে মাসের 8টা দিন যেতে না যেতে। অন্যদিকে ভারত পুশিন করছে সীমান্তের বিভিন্ন জায়গা দিয়ে, আর সরকারের উচ্চ প্রতিনিধি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলছেন ভারতের সঙ্গে আলোচনার চ্যানেল তৈরি করার চেষ্টা হচ্ছে। মানে কোনো আলোচনার চ্যানেল আর অবশিষ্ট নাই ভারতের সঙ্গে। তো সেই রকম অবস্থা যখন সরকার বর্ণনা করে, সে সময় আবার হাসনাত আব্দুল্লাহ ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন যে ভারত মাথা ধুইয়ে দিচ্ছে বলে এসব ঘটনা ঘটতে পারছে, সেগুলো আসলে যে কতটা বিশ্বাসযোগ্য কে জানে। বরং আমি প্রশ্ন তুলতে চাই, সেনাপ্রধানকে তালিকাটা কে দিচ্ছেন? মানে এই যে ধরুন সালমান এফ রহমান, আনিসুল হক, তাদেরকে নৌকায় তোলা হবে, লুঙ্গি পাঞ্জাবি পরানো হবে, দাড়ি ছেটে দেওয়া হবে, এমন ভাবে ধরতে হবে যে তারা নৌকায় করে কোথাও পালিয়ে যাচ্ছিলেন। মানে এই যে সারা জাতিকে বিনোদন দিয়ে এই দুজনকে ধরতে হবে। বা ধরুন জুনায়েদ আহমেদ, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তিনি বিমানবন্দরে গিয়ে উপস্থিত হলেই তাকে ধরতে হবে, কিংবা দীপুমণিকে বাসা থেকে ধরতে হবে, আসাদুজ্জামান নূরকে ধরতে হবে। মানে আমি মনে করতে পারছি না, মানে এত লম্বা তালিকা, মানে কাকে কাকে ধরবো আর কাকে কাকে ক্যান্টনমেন্টে রেখে সীমান্ত পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেব কিংবা বিমানে ওঠার ব্যবস্থা করে দেব, এই তালিকাটা আসলে কোন দেশ থেকে কিভাবে আসছে? গত সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার এমন একটা আলাপ উঠছিল যে আওয়ামী লীগ পুনর্গঠনের জন্য সহসভাপতি হিসেবে দায়িত্ব নেবেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা, 6 দশকের বেশি ধরে তার এই বর্ণাঢ্য ক্যারিয়ার, আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এবং দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেবেন সেলিনা হায়াত আরভি। কি ইন্টারেস্টিং, কি কৌতূহলোদ্দীপক ব্যাপার ভাবুন। আগের রাতে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে দেশ ছেড়ে গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আর পরের দিন রাতে পুলিশ গিয়ে গ্রেফতার করলো সেলিনা হায়াত আইভিকে। আমার মনে বরং প্রশ্ন, যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা শুনছিলাম গত কয়েক মাস ধরে, এবং যাতে এই দুইজনের নাম বারবার উঠে আসছিল, সেই দুজনকে 24 ঘন্টার মধ্যে সেই দুইজনের গন্তব্য নির্ধারণ, মানে একজনের গন্তব্য নির্ধারণ হলো বিদেশে, আরেকজনের গন্তব্য নির্ধারণ হলো কাশিমপুর জেলে, সেগুলো কিসের ভিত্তিতে? এসব তালিকা কারা দিচ্ছেন?
মানে কার বিচার হবে, কাকে জেলে নেওয়া হবে, আর কাদেরকে সেনাপ্রধান সেনা সদর দফতরে রেখে সীমান্ত পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেবেন, সেই ঘটনাগুলো তার মানে কি সেনাপ্রধান নিজেই দেখছেন, নাকি দেখছে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, তারা কি ধরনের কাজে এখন ব্যস্ত? এই অ্যাপ্রুভালগুলো, এই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনূস কি ভূমিকা রাখছেন? এই প্রশ্নগুলো আমার মনে জাগে। আমি জানি না আপনাদের মনে জাগে কিনা, নিশ্চয়ই আপনাদের মনে জাগে, কারণ সন্দেহ করবার তো যথেষ্ট কারণ আছে যে এমন একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও এই হাসনাত আব্দুল্লাহরা কেন সরাসরি বলেন না যে এই ঘটনা সেনাপ্রধান ঘটতে দিয়েছেন, বরং হঠাৎ করে আসিফ নজরুলকে দোষ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বরং যেমন বলেন তিনি কিচ্ছু জানতেন না, আসিফ নজরুলও স্ট্যাটাস দিয়ে বলেছেন তিনি আইন উপদেষ্টা, তার অধীনে বিমানবন্দর দিয়ে কে আসা যাওয়া করবে সেই বিষয়টি না, কাজেই তিনিও জানেন না। ডক্টর ইউনূস কি জানেন? ডক্টর ইউনূস কি জানতে চেয়েছেন সেনাপ্রধানের কাছ থেকে যে কি তালিকার ভিত্তিতে কিভাবে তিনি ঠিক করছেন কাকে তিনি বিদেশ পাঠাবেন আর কাকে তিনি বিচারের মুখোমুখি করবেন, নাকি ডক্টর ইউনূস আর সেনাপ্রধান মিলে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন? আর হাসনাত আব্দুল্লাহ এত রহস্য করছেন কেন? উনার কাছে যারা খবর দিয়েছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা হাই কমিশন নাকি সামরিক বেসামরিক বিভিন্ন কর্তৃপক্ষের সাথে ক্রমাগত বৈঠক করে যাচ্ছেন, উনি আমাদের জানাচ্ছেন না কেন তাদের কি নির্দেশনা? আর সে নির্দেশনা যদি এত বড় ভারত বিরোধী সরকার ডক্টর ইউনূস সরকার মেনেই চলে, তাহলে নিয়োগকর্তা হাসনাত আব্দুল্লাহরা এই ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে রেখেছেন কেন? এই সমাধান তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই কি আওয়ামী লীগের কোনো কোনো নেতার এই সীমান্ত পাড়ি দেওয়ার ব্যবস্থা হয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে? বরং হাসনাত আব্দুল্লাহরা জোরদার কণ্ঠে কেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন না, প্রধান উপদেষ্টার কাছে জবাবদিহি চাইছেন না, কিংবা আবারও ওয়াকার না হাসনাত 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 এই স্লোগান তোলার ব্যবস্থা করছেন না? কোনো লুকোচুরি করে নয়, ঢাকার এয়ারপোর্ট দিয়ে ভিআইপি গেট ব্যবহার করে, যে গেট ব্যবহার করতে হলে আগে থেকে জানাতে হয়, অনুমতি থাকতে হয়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও ক্লিয়ারেন্স নিয়ে বিদেশে গিয়েছেন, যার মধ্যে দুটি গোয়েন্দা সংস্থা তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন। সে দুটি গোয়েন্দা সংস্থা আবার প্রধান উপদেষ্টার অধীনস্থ। তারপরও এ নিয়ে শুরু হয় নাটক। তড়িৎ গতিতে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেয় সরকার। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপত্তি থাকলে তিনি যেতে পারতেন না। এর সূত্র ধরে শুরু হয় পুরাতন দাবির নতুন মঞ্চায়ন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন রব তোলেন এনসিপির একজন নেতা, সামাজিক মাধ্যমে আক্রমণ করতে থাকে কয়েকজন উপদেষ্টাকে। এর পাল্টা জবাব দেন সরকারের একজন নতুন উপদেষ্টা। সে জবাবে আবার নিজের সিনিয়র সহকর্মীদের উপর দোষ দিয়ে নিজেকে ভারমুক্ত করতে চেয়েছেন। এর মধ্যে নাটকের মঞ্চায়ন জমে ওঠে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জড়ো হয় যমুনার সামনে, রাত ভর চলে স্লোগান। একই সময় নারায়ণগঞ্জে শুরু হয় আরেক নাটক। পুলিশ গ্রেপ্তার করতে যায় সাবেক মেয়র আইভি রহমানকে, কিন্তু আইভি নারায়ণগঞ্জে ব্যাপক জনপ্রিয়। মানুষ তার গ্রেপ্তারের প্রতিবাদে জড়ো হয় তার বাড়ির সামনে। শেষমেশ 6 ঘন্টা পর ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সকাল গড়িয়ে দুপুর শেষ হলে যমুনার সামনের আন্দোলনকারীরা চলে যায় শাহবাগে। এর মধ্যে সরকার পক্ষ থেকে আসে সান্ত্বনার বাণী, দেওয়া হয় বিবৃতি। সে বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। দর্শক, তার মানে কি সরকার এতদিন এই দাবি গুরুত্বের সাথে বিবেচনা করেনি? অথচ আমরা আগের বেশ কয়েকটি ভিডিওতে প্রমাণ সহ দেখিয়েছিলাম, গত বছর অক্টোবরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীর একটি পক্ষ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছিলেন কড়া বার্তা, বলেছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান বাংলাদেশে হবে না। তবে আন্তর্জাতিক মহলের চাপ, অন্যতম বড় দল বিএনপির অসম্মতি এবং পরিস্থিতির সামাল দেয়া নিয়ে উৎকণ্ঠা থেকে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আওয়ামী লীগকে নিষিদ্ধের সেই চিন্তা যমুনার জলে হারিয়ে গিয়েছিল। এর মধ্যে গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতি মাসে সরকারের পক্ষ থেকে অথবা এনসিপি নেতাদের কাছ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি
কমপক্ষে একবার করে আলোচনায় নিয়ে আসা হতো। এমন পরিস্থিতিতে সরকার যদি এখন এসে বলে সরকার এখন বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, তাহলে এই প্রশ্ন কি অমূলক হবে না যে সরকার এতদিন নাটক করেছিল বা অন্য কোনো ইস্যুকে ধামা চাপা দিতে এই ইস্যুটিকে ট্রাম্প কার্ড হিসেবে খেলার চেষ্টা করত। ডক্টর ইউনূস সরকারের যে বিবৃতি, সেখানে আরো কিছু মজার তথ্য আছে। সরকার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। দর্শক, গত বছরের ৩ অক্টোবর বিএনপির পক্ষ থেকে সরকারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নয় দলটি। সবশেষ ৯ মে দলটি আবারও জানিয়ে দিয়েছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না। চলতি বছরের ৩১শে মার্চ জামায়াত ইসলামের পক্ষ থেকেও একই ধরনের মত সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল। তাহলে সরকার আর কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে চায়? সরকারের বিবৃতিতে আরো বলা হয়েছে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। দর্শক, জাতিসংঘের প্রতিবেদনে পরিষ্কারভাবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে। তাহলে সেই রিপোর্টকে বিবেচনায় নিয়ে সরকার কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নেবে? দর্শক, এর আগে গত 7 মাসের মধ্যে প্রত্যেক মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নাটক মঞ্চস্থ হতে আমরা দেখেছি। এমনকি এই ইস্যুতে 2 দফা কোর্টেও গিয়েছিল। এর মধ্যে সবশেষ 28শে অক্টোবর আওয়ামী লীগ সহ 11টি দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে রিট করেছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ 3 জন। কিন্তু তখন নাটকীয়ভাবে মাত্র 24 ঘন্টার মধ্যে হাইকোর্টে রিট প্রত্যাহার করে নেন তারা। সরকারি একাধিক সূত্র বলছে ডক্টর ইউনূসের সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সেটি পরিষ্কার হয়েছিল 20শে নভেম্বর। সরকারের পক্ষ থেকে দল নিষিদ্ধের বিধান রেখে আইসিটি অ্যাক্ট সংশোধনের প্রস্তাব তোলা হয়েছিল উপদেষ্টা পরিষদের বৈঠকে। সূত্রগুলো বলছে খুব দ্রুত বৈঠকে সরকার এই বিধান বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রশ্ন হলো, তাহলে আবার কেন এই দাবি তোলা হচ্ছে? আবার কেন বিবৃতিতে বলা হয়েছে এমন বিধান যুক্ত করার কথা ভাববে সরকার? গত 3 দিনের মেরুকরণের পেছনে বেশ কয়েকটি ইস্যু ও সমীকরণ আছে। এটি পরিষ্কার যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি বিভিন্ন সময় বিপদের কাণ্ডারি হিসেবে সামনে এনে সাময়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে যাচ্ছেন সরকার সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এখন বলছেন নানা দ্বন্দ্ব সংঘাতে বিপর্যস্ত কিংস পার্টি এনসিপি নেতারা তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন ইস্যুটিকে। কারো কারো সন্দেহ, বিভিন্ন বিতর্ক ও সমালোচনা থেকে দৃষ্টি ঘোরাতে সরকার এটি কাজে লাগাচ্ছে। তবে অতি ব্যবহারে অনেকটাই ভোঁতা হয়েছে অস্ত্রটি। সরকার ও সরকারপন্থীদের কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কৌতুকের জন্ম দিচ্ছে। তবে এবারের আয়োজনে সরকারের ভিতর ও বাইরের পারস্পরিক অসহযোগিতার বিষয়টি একেবারেই পরিষ্কার। শুরুটা হয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট থেকে। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার দায় প্রায় সব পক্ষকে দিয়েছেন। তবে এর মধ্যে উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্যদের দায়ী করেন তীব্র ভাষায়। তবে পরদিনই আইন উপদেষ্টা আসিফ নজরুল এক পোস্টে তড়িঘড়ি করে দায়ভার চাপিয়েছেন অন্যদের কাঁধে। দর্শক, গত বছরের 28শে অগস্ট আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটির অবদান ছিল। গত 15 বছরে তারা যা করেছে এটি তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না, সেটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে, তবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে মনে হয় না। সেই আসিফ নজরুলই নতুন করে পোস্ট দিয়ে জানালেন উল্টো কথা। সেই সঙ্গে তার পোস্ট প্রশ্নের মুখে ফেলে দিয়েছে স্বরাষ্ট্র, এমনকি খোদ প্রধান উপদেষ্টাকেও। স্বরাষ্ট্র উপদেষ্টা আবার নিজে দায়মুক্ত হতে ইন্টারপোলের ধারস্থ হওয়ার আশার কথা শুনিয়েছেন। তবে এমন ভাবে বলেছেন যেন মনে হবে ইন্টারপোল যেন বাংলাদেশের কোনো থানা। দর্শক, নতুন পোস্টে আসিফ নজরুলের ইঙ্গিত খুব স্পষ্ট। বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আবার সাবেক রাষ্ট্রপতি যেখানে ভিআইপি গেট ব্যবহার করে বিদেশ গেছেন, সেখানে বিষয়টি এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কোনোভাবেই অজানা থাকার কথা নয়। সেক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছেও বার্তাটি পৌঁছানোর কথা।
সেখানে খুব স্বাভাবিক প্রশ্ন হলো, কেবল বিচারকদের নিয়ে ব্যস্ত থাকা আইন উপদেষ্টা তার কোন সহকর্মীদের দায়ী করেছেন? দর্শক, 8 মাস আগে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান জানানো আইন উপদেষ্টা পুরো ইউটার্ন নিয়ে পোস্টে লিখেছেন, আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো দ্বিমত নেই, তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মত থাকতেই পারে। আবার একই পোস্টে তিনি খেলেছেন যদি কিন্তুর খেলা। তিনি লেখেন, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালত এ সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। আমরা সেই প্রত্যাশায় আছি। তার এই পোস্ট থেকেও পরিষ্কার নির্বাহী কোনো আদেশের পথে হাঁটার ইচ্ছে নেই সরকারের, অথচ এ নিয়ে চলছে যমুনা থেকে শাহবাগ, এয়ারপোর্ট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নাটক। সেই নাটক ভিআইপি রোডের রাস্তায়, কখনো ট্রাকের উপর মঞ্চস্থ হচ্ছে। দর্শক, আসিফ নজরুলের পোস্টের আগে আরো একটি পোস্ট দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এতে তিনি অভিযোগের আঙ্গুল খুব পরিষ্কারভাবে তুলেছেন একজন জ্যেষ্ঠ উপদেষ্টার দিকে। দর্শক, দেখা যাচ্ছে উপদেষ্টা পরিষদের ভেতরেই চলছে মল্লযুদ্ধ। একদল ঘায়েল করতে চাইছে অন্য দলকে। মাহফুজ ও আসিফ নজরুলের মতো উপদেষ্টারা এটি করতে গিয়ে ফেসবুক কেন্দ্রিক নালিশ জানানোর আশ্রয় নিচ্ছেন। প্রশ্ন উঠেছে, গোপনীয়তা রক্ষার শপথ নিয়ে সাধারণ ফেসবুক ব্যবহারকারীর ভূমিকা তারা নামতে পারেন কিনা। আবার তাদের বক্তব্যে উপদেষ্টা পরিষদের মধ্যে ব্যাপক বিভাজনও স্পষ্ট, যা বিপাকে ফেলেছে খোদ প্রধান উপদেষ্টাকেও। আওয়ামী লীগকে উৎখাতের চেষ্টা করতে গিয়ে নিজেরাই জড়িয়ে পড়েছেন তীব্র বিরোধে। দর্শক, যমুনার সামনে অবস্থান কর্মসূচির আয়োজন নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এনসিপির মধ্যে চলছে ব্যাপক বিরোধ। এনসিপি থেকে বের হয়ে একটি গ্রুপ নিজেদের একটি প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছে। তাদের আত্মপ্রকাশ হয় 9 মে, কিন্তু সে আত্মপ্রকাশে লোক সমাগম নিয়ে সংশয় ছিল। তারা সাহায্য চায় এনসিপির একটি গ্রুপের কাছে। এনসিপির ওই গ্রুপটি আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি সামনে নিয়ে আসে, নেতৃত্ব দেন এরই মধ্যে ব্যাপকভাবে বিতর্কিত হয়ে পড়া এক নেতা। নিজে সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন এনসিপি যমুনার সামনে যাচ্ছে। বিপাকে পড়ে যায় বাকি নেতারা, তারাও উপায় না দেখে সেখানে যান। বিষয়টি নিয়ে তৈরি হয় দল ভাঙার মতো অবস্থা। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, শুরুতে অল্প কিছু নেতাকর্মী নিয়ে যমুনার সামনে যান হাসনাত, পরে তাদের সঙ্গে নাহিদ ইসলাম সহ অন্য নেতারা যোগ দেন। তবে এর পরেও উপস্থিতি ছিল নগণ্য। মধ্যরাতে ছাত্র শিবিরের একটি অংশ যাওয়ার পর কিছুটা বাড়ে উপস্থিতি। এরপর মঞ্চ বানিয়ে শুক্রবার বা জুমা সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এবারেও যে উত্তেজনা বেশিক্ষণ বজায় থাকবে না তার ইঙ্গিত মিলতে থাকে 9 মে সকাল থেকে। সরকারপন্থীদের দাবিতে সরকার নিয়ন্ত্রিত নানান সুবিধার ছড়াছড়ি ছিল চোখে পড়ার মতো। এমনকি গরম থেকে আরাম দিতে সিটি কর্পোরেশনের গাড়ি থেকে পানি ছেটাতেও দেখা গেছে। এরপর দুপুরের দিকে আসে সরকারি ভাষ্য, যেখানে ছিল আগের কথারই পুনরাবৃত্তি। সূত্রগুলো বলছে, আব্দুল হামিদের ইস্যুটি চাপা দিতে সরকার আইভি রহমানকে গ্রেপ্তারের নাটক করে, কিন্তু সেটিও উল্টো হয়ে যায়। আইভি রহমান যে এত জনপ্রিয়, এখনো তার গ্রেপ্তারে স্থানীয় লোকজন কাঁদবে সেটি সরকারের ভাবনায় ছিল না। দর্শক, সরকার রাখাইন ইস্যুতে গত কয়েক সপ্তাহ ধরে বেকায়দায় আছে। দেশের সব স্তরের মানুষ রাখাইনের জন্য করিডোরের বিরোধিতা করেছে, অথচ মার্কিন চাপের নাকাল সরকারের পরিস্থিতি। এরই মধ্যে গণমাধ্যমের খবর হলো, হয় রাখাইন করিডোর, না হয় নির্বাচন। এমন পরিস্থিতিতে পড়েছে সরকার।